নিতিন, তুই কোনোদিনও শুধরাবি না না? খারাপ হলে পড়ে না ঠিক হওয়ার প্রশ্ন। তুই আর তোর এই বোকা বোকা জোকস। চল চল। এই তানভি ম্যাম হঠাৎ করে আমাদের কেন ডাকলো? জানি না, বলতে পারবো না। গতকাল ফোনে ওনাকে খুব ডিস্টার্ব লাগছিল, সেই জন্য আমি জিজ্ঞেস করিনি। কিন্তু ম্যাম তো আগে কখনো এরকমটা করেননি। আরে ভাই, উনি তো পুনাতে চলে যাচ্ছেন, হয়তো ওই বিষয়ে কথা বলবেন। রিল্যাক্স, অত মাথা ঘামানোর কোনো দরকারই নেই। চলেই যখন এসেছি ওনাকেই জিজ্ঞেস করে নি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক চল। বলেছিস। চলো। হ্যাঁ, চল। কি হলো? জানি না, কোনো আওয়াজই পাচ্ছি না। আশ্চর্য, আমাদেরকে ডেকে ম্যাম নিজেই বাড়িতে নেই। হতেই পারে না, ম্যাম কখনো এরকম করতে পারে না। মানে তানভি মানে কিছু একটা হয়ে যায়নি তো? এক মিনিট, আমি ম্যাডামকে ফোন করে দেখছি, হয়তো উনি ঘুমাচ্ছেন। হাই, দিস ইজ তানভি। আমি এখন বাড়িতে নেই, আমাকে পরে ফোন করবেন। কি হলো? আরে ভাই, এটা আনসারিং মেশিনে চলে গেল। কোথায় যেতে পারেন ম্যাডাম? এক মিনিট গাইস, আমি একটা কাজ করি, আমি ওনার মোবাইলে ট্রাই করে দেখি, হয়তো উনি ধরলেন। এটা তো ম্যামের রিংটোন। তার মানে মোবাইল ভেতরে আছে। তাহলে উনি ফোন কেন উঠাচ্ছেন না? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে এটা তুমি কি করছো? কিছু তো একটা করতেই হবে। তনভি ম্যাম, তনভি ম্যাম, ম্যাম তনভি ম্যাম, ম্যাম। আরে এখানে কি? সব লাইটই তো জ্বলছে। আমাদের এরকম করে ঘরে ঢোকা উচিত হয়। তাহলে কি করব যদি ম্যাডামের কিছু হয়ে যায়? ভেতরে গিয়ে দেখি, চল। চল। আমি একটা ফোন করে ম্যাম? দেখি। তানভি ম্যাম, তানভি ম্যাম। তানভি ম্যাম, তানভি ম্যাম, ম্যাম তনভি ম্যাম, ম্যাম। ম্যাম ম্যাম, এখানে তো কেউ নেই, কিন্তু এটা কি? দরজা তো বন্ধ, ম্যাম তো ঘরের মধ্যেও নেই। কি অদ্ভুত ব্যাপার না? ফোনটাও তো এখানে। আকাশ, 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 কি হয়েছে? আকাশ, নিতিন, নিতিন তাড়াতাড়ি এসো। আকাশ, কি হয়েছে ওর? দেখো কি হয়েছে। আকাশ, কি হয়েছে? আকাশ, আকাশ। প্রিয়া, প্রিয়া, কি হয়েছে তোমার? প্রিয়া, প্রিয়া, আকাশ, আকাশ, কি হয়েছে তোমার? আকাশ, কি হলো? প্রিয়া, নিতিন, প্রিয়া, আকাশ, নিতিন, কি হলো? আকাশ, আকাশ, নিতিন, প্রিয়া, আকাশ। দয়া, পাঁচজনই ছাত্র স্যার, তার মধ্যে একজনের অবস্থা খুব খারাপ। কোথায় আছে সব? আসুন স্যার, আইসিইউতে আছে। এই দাঁড়াও। আচ্ছা, ওই স্টুডেন্টদের মধ্যে একজন যাদের বাংলো থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল? হ্যাঁ, এই ছেলেটার অবস্থা সব থেকে খারাপ ছিল। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু একে বাঁচাতে পারিনি। রেডি বিবেক, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, কুইক। ইয়েস স্যার। বাকি চারজন কোথায়? আইসিইউতে আছে। ওদের বিপদ কিন্তু এখনো কাটেনি। কিন্তু সব একসঙ্গে ঘটলো কি করে? আচ্ছা, এটা কোনো সুইসাইডাল প্যাকেজ নয় তো? পাঁচজনে মিলে জীবনের উপরে ঘেন্না ধরে যাওয়া একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়েছিল? না না, এইরকম মনে হচ্ছে না, কিন্তু প্রতিবেশীরা বলছিল বাংলোর ভেতর থেকে হঠাৎ একটা চিৎকার শুনতে পেয়েছিল, আর যখন তারা ভেতরে গিয়েছিল সব স্টুডেন্টকে ওরা অজ্ঞান অবস্থায় দেখেছিল। তাহলে এদের অবস্থায় এরকম হলো কি করে? বিষ, এদের প্রত্যেককে বিষ দেওয়া হয়েছে। সেই জন্যই আমি আপনাকে ফোন করেছি। কি? পাঁচজনকে একসঙ্গে বিষ দিয়েছে? হ্যাঁ, সেই কারণে সবার অবস্থা একই রকম। ডাক্তারবাবু, এই বাংলোটা কার? আপনার কিছু জানা আছে? ওদের একজন টিচার আছে যার নাম তানভি প্রকাশ। ও, তনভি প্রকাশ। তা ওরও কি অবস্থা এরকমই? না না, উনি তো বাংলোতে ছিলেনই না। ও বাংলোতে ছিল না? না স্যার, তানভি বাড়িতে নেই।
আমরাও তখনই জানতে পারলাম যখন আমরা এখানে এলাম। হঠাৎ করে বাচ্চারা চিৎকার করতে শুরু করলো এখানে। তার মানে তানভি কাউকে কিছু না বলে চলে গেছে? আমাদের তো বলেন, বোধহয় পুনে গেছে। পুনেতে? হ্যাঁ, তানভি এবার থেকে পুনেতেই থাকবে। ওর চাকরিও ছেড়ে দিয়েছে। আর আজই কিছু জিনিস নিয়ে ওর পুনে যাবার কথা ছিল। তার মানে তানভি মুম্বাই ছেড়ে পুনায় চলে গেছে, আর এখানে বেচারা বাচ্চাগুলো ফেসে গেল। আর এটা বুঝতে পারছি না বাচ্চাদের শরীরে বিষটা গেল কি করে। আচ্ছা, ওরা কোনো বিষাক্ত জিনিসে হাত দেয়নি তো? দেখো তো একটু। আচ্ছা, তানভি পুনায় কোথায় যেতে পারে? আপনাকে কিছু বলেছে? একটা ঠিকানা দিয়েছিল আমাদেরকে, ওর লেটার এটসেট্রা পুনেতে পাঠানোর জন্য। আর ওই বাচ্চাগুলো কারা এরা? আপনি চেনেন এদের? হ্যাঁ, ওরা মাঝে মাঝে এখানে আসে। তানভি ওদেরকে টিউশন পড়াতো, জার্নালিজম বা ওই ধরনের কোনো কোর্স করাতে। মনে হচ্ছে ম্যাডাম নিজের পার্সটা এখানেই ভুলে চলে গেল। তোকে বলে লেডিস পার্স খুলে দেখা উচিত। হ্যাঁ অভিজিৎ। স্যার, মনে হচ্ছে তানভি নিজের পার্স ফেলে চলে গেছে। পার্স ফেলে গেছে? কেউ তার পার্স ফেলে পুনায় কেন যাবে? বিবেক, কি হয়েছে? বিবেক, কি হয়েছে? কি হয়েছে? স্যার, বিবেক ভালো করে নিঃশ্বাস নিতে পারছে এ না। তাড়াতাড়ি গিয়ে হসপিটালে নিয়ে যাও। সাবধানে, বিবেক, সাবধানে, 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 চলো। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে যাও। হ্যাঁ, স্যার, এখানে তোর একটা মোবাইল পড়েছে। মোবাইল? আচ্ছা, এই মোবাইলটা তানভীর না তো? বিবেক, তোমার কপালটা খুবই ভালো যে ঠিক সময় মতো হসপিটালে আসতে পেরেছো। না হলে আজ সন্ধেবেলা বাড়িতে নয়, সোজা ওপরে পৌঁছে যেতে। আসলে ওর কি হয়েছে? বিষ? একেও সেই বিষই দেওয়া হয়েছে যা ওই স্টুডেন্টদের দেওয়া হয়েছে। ও, তার মানে ওই ঘরে এখনো বিষ আছে। এক্সকিউজ মি। বিবেক, ঘরে যাওয়ার পর কোনো জিনিসকে ধরেছো বা কিছু খেয়েছো, এরম কিছু হয়নি তো? না স্যার, ইনভেস্টিগেশনের মধ্যে আমি এটা কি করে করতে পারি? আমি ওখানে কোনো জিনিসকেই ছুঁয়ে অবধি দেখিনি স্যার। আর স্যার, বিবেকের হাতেও আমাদের মতো গ্লাভস পরাই ছিল। যদি কোনো জিনিসে হাত দিয়ে ছুঁতো তাহলে ও বিষ তো ভেতরে যাওয়ার কথা নয়। তুই ওই ঘরের মধ্যে কিছু না কিছু তো করেছিলি, এমনি তো আর হতে পারে না। না স্যার, স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি তো শুধু রুম চেক করছিলাম। বিবেক, আচ্ছা একটু ভালো করে মনে করো তো, ওই ঘরের ভেতরে যাওয়ার পর এক্স্যাক্টলি তুমি কি কি করেছিলে? স্যার, আমি রুমের মধ্যে যাই, ওখানে আলো একটু কম ছিল, তাই আমি লাইটটা জ্বালিয়ে আর রুমটা চেক করতে থাকি স্যার। আর হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে স্যার। তার মানে ঘরে ঢুকে তুমি শুধু সুইচ অন করেছিলে? হ্যাঁ স্যার। ভারী অদ্ভুত ব্যাপার স্যার। বিবেক ওই ঘরের মধ্যে কোনো জিনিসে হাতও লাগায়নি, কিছু খায়ও নি, তাহলে বিষটা শরীরের ভেতরে গেল কি করে? দয়া, বিবেক নিশ্চয়ই ওই ঘরের কিছু ছুঁয়েছিল। কিন্তু স্যার, বিবেক নিজেই তো বলছে যে ও কোনো জিনিসেই... দয়া, হাওয়া। ওই ঘরের হাওয়ার মধ্যেই বিষ আছে। আছে আছে, এই ঘরের হাওয়ার মধ্যেই প্রবলেম আছে। এই দেখো অভিজিৎ, আমার মিটারে শো করছে। স্যার, আমার মিটারেও দেখাচ্ছে। স্যার, এই মিটারেও কার্বন পেন্টক্সাইড দেখাচ্ছে, অনেক বেশি মাত্রায়। কার্বন পেন্টক্সাইড? তার মানে এই ঘরের হাওয়ার মধ্যে এখনো বিষ ছড়ানো আছে। বিবেক এই ঘরের কোনো সুইচ অন করেছিল, এখনো তো অন আছে। অফ করে দেখি। না স্যার, কোনো তফাৎ হয়নি, হাওয়ায় বিষ একই রয়েছে। না স্যার, মাপের কোনো পার্থক্য ঘটছে আমারও না। মিটারে তো কোনো ডিফারেন্স কিছু হচ্ছে না।
স্যার এই প্লাগটা একবার দেখুন তো। লাভ কিসের হতে? অফ করলাম, কিছু হলো? আরে? হাওয়াতে বিষের মাত্রা ক্রমশ কমে যাচ্ছে। আমার মিটারও কম দেখাচ্ছে। আমার মিটারও কম দেখাচ্ছে। অন করে দেখুন তো স্যার। আবার বেড়ে গেল স্যার। মাই গড, বিষটা বেড়ে গেছে স্যার। এর মধ্যে কোনো গন্ডগোল আছে। এই তারটা কোথায় যাচ্ছে? ও, তখন ও অভিজিৎ, এই দেখো, এটার মধ্যে দিয়ে ঘরের মধ্যে বিষ ছড়াচ্ছে। মশার সাথে সাথে মানুষও মরছে। মনে হচ্ছে এর মধ্যে কেউ বিষ ইনজেক্ট করেছে। ডাক্তার নিয়তি, ডাক্তার নিয়তি কোথায় আপনি? কি হচ্ছে এগুলো? ডক্টর সালুকে? ডক্টর সালুকে? সালুকে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, ডক্টর নিয়তি কোথায়? স্যার মনে হচ্ছে একটা বোম ফেটেছে আর জাদু বলে ডক্টর নিয়তি ডক্টর সালুকে হয়ে গেছে। এরম যদি হতো তাহলে খুব মজা হতো, কিন্তু আফসোস ওটা হয়নি। ইনফ্যাক্ট ডাক্তার নিয়তির মেসেজ আমার কাছে এসেছিল যে আপনি এখানে চলে আসুন, আর আমি এসে গেছি। আচ্ছা, ডক্টর নিয়তি তোমাকে মেসেজ করেছে আর তুমি চলে এসছো, আর আমাকে না বলেই? হ্যাঁ, আসলে কি এসিপি সাহেব, নিয়তির আর আমার বন্ধুত্বটা বেড়ে। দেখো শালঙ্কি, আমি কিন্তু বন্ধুত্বর কোনো কথা বলছি না এখানে। আমি এখানে বসের কথা বলছি। বস? বস তো আপনি, আমরা তো আপনার গোলাম। আর একজন বলেছেন বসের সামনে আর গাধার পেছনে কোনোদিন দাঁড়াবে না, কে জানে কবে লাথি মেরে দেবে। ডক্টর সালুকে, হ্যাঁ, ওই ম্যাটটার কি হলো? ওতে বিষ আছে? হ্যাঁ, ম্যাটে বিষ আছে। ও, আর একটা ম্যাটেই বিষ নেই, ওই বাংলো থেকে পাওয়া সব ম্যাটে বিষ আছে। সমস্ত ম্যাটেই রয়েছে স্যার? হুম। দেখলে আর একটা জিনিস, এসিপি সাহেব, এই ম্যাটটা দেখুন, এর মধ্যে একটা ছোট্ট ছিদ্র দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ছিদ্র আছে। দেখলে, আমি বলেছিলাম না, কেউ এর মধ্যে বিষ ইনজেক্ট করেছে। ভালোই হয়েছে তানভি পুনে চলে গেছে, সেজন্যই বেঁচে গেল। এসিপি প্রদ্যুমন হিয়ার। হ্যাঁ, কি? ও আচ্ছা, ঠিক আছে। অভিজিৎ স্যার, তানভি পুনাতে যায়নি। কি? তাহলে কোথায় গেছে ও? হ্যালো, ওকে ওকে, ওরা ঠিক আছে তো? ঠিক আছে, ওকে, বাই। স্যার, ওই 4 জন স্টুডেন্টের জ্ঞান ফিরে এসেছে। বিশ্বাসই করতে পারছি না স্যার, আমাদের চোখের সামনে আকাশ। আকাশের মৃত্যুতে আমরাও শোক পেয়েছি, কিন্তু একটা কথা বলুন তো, আপনারা মিস তানভীর ঘরে কেন গিয়েছিলেন? আপনারা তো ভালো করেই জানতেন যে উনি বরাবরের জন্য পুনায় শিফট করে গেছেন। হ্যাঁ স্যার, কাল সন্ধ্যাবেলা হঠাৎ করে মোটামুটি 7টার আশেপাশে ম্যাডামের ফোন আসে। উনি সবাইকে সকাল সকাল নিজের বাড়িতে ডেকেছিলেন। আর স্যার, মনে হয়েছিল যে উনি খুব রেগে আছেন, খুব ডিস্টার্ব ছিলেন উনি। আচ্ছা, তা তানভি ম্যাডাম তোমাদের কি বলেছিল কেন আপসেট হয়েছে? না স্যার, কিচ্ছু বলেনি, শুধু বলেছিলেন সকালে চলে আসতে। কিন্তু সকালে যখন ওনার বাড়ি গেলাম উনি বাড়িতে ছিলেনই না। আর স্যার, আমি ওনার মোবাইলে আর ল্যান্ডলাইনে ফোন করেছিলাম, কিন্তু বারবার ওটা আনসারিং মেশিনে চলে যাচ্ছিল। নিতিন, তুমি আমাকে বললে যে ম্যাডামের কল আনসারিং মেশিনে যাচ্ছিল, কিন্তু যখন আমরা ওর ঘরে গেলাম কোনো আনসারিং মেশিন ছিল না।
তোমার কি ভালো করে মনে আছে যে ওনার বাড়িতেই আনসারিং মেশিন ছিল? হ্যাঁ স্যার, কারণ ম্যাডাম কাজের সূত্রে প্রায়শই বাইরে থাকতেন, আর তখন তখন সবাই স্যার আনসারিং মেশিনে নিজেদের মেসেজ দিত। হ্যাঁ স্যার, একদিনে 25-30টা মেসেজ তো আসতোই। একটা কাজ করো, বিবেক আর ফ্রেডরিককে ওই বাড়িতে যেতে বলো, ভালো করে খোঁজ করতে বলো ওই বাড়িতে আনসারিং মেশিন আছে কি নেই। ইয়েস স্যার। তোমরা তো টিউশনের জন্য তানভি ম্যাডামের সঙ্গে প্রায় দেখা করতে, তাহলে তোমরা কি জানো ওনার কোনো শত্রু ছিল কিনা? স্যার, ওনার শত্রুর অভাব নেই। স্যার, তানভি ম্যাম ফিল্মের লোকেদের সম্পর্কে অনেক কিছু লিখতেন। কোন অ্যাক্ট্রেস প্রেগনেন্ট, কার সাথে কার অ্যাফেয়ার চলছে, কে তার ওয়াইফকে ঠকাচ্ছে, কার অবৈধ সন্তান আছে, সব কিছু। হ্যাঁ স্যার, ম্যাডাম সব কিছু খুঁজে বের করতেন আর সব কিছু ছাপতেনও, কাউকে ভয় পেতেন না। ও, তাহলে অনেক ফেমাস লোক আছে যারা তানভীর জীবন নিতে পারে। এটাই তো আমাদের কাজ। পাবলিক যেটা জানতে চায় আমরা সেটাই ছেপে দিই। কিন্তু বেচারা তানভি খুব হতাশ হয়ে পড়েছিল, তাই আমি ওকে বলেছিলাম 1 মাসের ছুটি নিয়ে ইউরোপ ঘুরে এসো। তাহলে তানভি চাকরিটা ছেড়ে দিল কেন? আমি আপনাকে বললাম না, মুম্বাইতে ও খুব হতাশ হয়ে পড়েছিল, সেই জন্য ও পুনেতে সেটেল হতে চেয়েছিল। কিন্তু হঠাৎ আপনারা তানভীর ব্যাপারে কেন জানতে চাইছেন? আমাদের মনে হচ্ছে যে কেউ তানভিকে গায়েব করে দিয়েছে, আর আমরা এটাই জানার চেষ্টায় আছি যে এমনটা কে করতে পারে। আপনার মনে আছে যে তানভি কার কার ব্যাপারে লিখেছিল আপনার পেপারে? হয়তো এইরকম কোনো লিস্ট ওর ডেস্কে আছে। দেখান দেখি। আসুন আমার সঙ্গে, চলুন। আসুন স্যার, এই হলো তানভীর ডেস্ক। এডিটর বাবু। ইয়েস স্যার। তানভি লাস্ট কার স্টোরিটা লিখেছিল? আরে ও তো দুটো ফাটাফাটি স্টোরি করেছিল, আর সেই কারণে 10,000 কপি আমাদের আবার ছাপতে হয়েছিল। আচ্ছা, কার ব্যাপারে লিখেছিল এই গল্প? আপনি ওই ফেমাস সিঙ্গার মিস্টার যশের নাম শুনেছেন, যিনি নিজের বাচ্চাকে লুকিয়ে রেখেছিলেন? আর দ্বিতীয়টা হচ্ছে ফিল্ম অ্যাক্ট্রেস রানিকা। তানভি ওর ব্যাপারে খবর নিয়েছিল যে আজকাল নাকি ওর সঙ্গে জিমের ট্রেনারের অ্যাফেয়ার চলছিল। ও, এ তো অনেক বড় মানুষ, কোনো প্রমাণ ছাড়া এদের উপর অভিযোগ করাটা বড় প্রবলেমের। দয়া স্যার, তানভীর টেবিলে যত যা কিছু আছে ফাইল থেকে শুরু করে সব বিউরোতে নিয়ে চলো, এক একটা জিনিসকে ভালো করে চেক করতে হবে। স্যার। আরে মাস্ক কেন খুলেছিস তুই? আরে স্যার, মাস্কের এখন আর কি প্রয়োজন? এসিপি স্যার তো বিষ মাখানো মশার ম্যাটটা সঙ্গে করে নিয়ে গেছেন, তো এখন আর বিষ কোথা থেকে আসবে স্যার? বিবেক, হ্যাঁ? একবার পটল তুলেই ফেলেছিলি তুই, মরতে মরতে বেঁচেছিলি, আবার মরার ইচ্ছে হয়েছে বুঝি? না স্যার, আমি মরতে চাই না, আর আমি মারা গেলে আমার গার্লফ্রেন্ড তো কেঁদেই মরে যাবে স্যার। আরে তো কাঁদতে দে না, তোর কি যায় আসে? তুই তো সেই সময় উপরে বসে থাকবি। আরে ফোন তো এখানেই। বিবেক, একটু দেখ তো ফোনে অ্যান্সারিং মেশিন আছে কিনা। না স্যার, এটা তো শুধু ফোন, এতে কোনো আনসারিং মেশিন নেই স্যার। আরে তাহলে অ্যান্সারিং মেশিনটা কোথায় গেল? স্যার, এই দেখুন, এখানে একটা ডাবল কানেকশন আছে। একটা তার তো এখানে ফোনে যাচ্ছে, আর আরেকটা তার এদিকে। ইয়েস স্যার, এটাকে তুলবেন একটু? হ্যাঁ। এটাই হলো তানভি ম্যাডামের আনসারিং মেশিন। অদ্ভুত মহিলা স্যার, আনসারিং মেশিনটাকে এমন করে এখানে লুকিয়ে রেখেছে যেন এটা গুপ্তধন। আরে 15 মেসেজ। স্যার, এই আনসারিং মেশিনটা সব গন্ডগোল করে দিয়েছে। কেন? আমি তো ভেবেছিলাম জানতে পারবো কে ফোন করেছিল, কিন্তু এটা অন্য কিছু বলছে। কোনো রেকর্ড হয়নি নাকি? না স্যার, রেকর্ড হয়েছে কিন্তু খুব কম হয়েছে। আমাদের ঋত্বিক বলছিল যে তানভীর কাছে দিনে 25 থেকে 30টা ফোন আসছে। হ্যাঁ, তো এখন তানভী 2 দিন ধরে নিখোঁজ, তাহলে তো মেশিনটা ভরে যাওয়ার কথা। কিন্তু এতে মাত্র 15টা রেকর্ডিং আছে স্যার। কেউ রেকর্ডিং ডিলিট করে দিয়েছে আর মেসেজগুলোকে ইরেজ করে দিয়েছে। অভিজিৎ, তার মানে তানভি নিখোঁজ হওয়ার পর কেউ ওর ঘরে গিয়েছিল? ইয়েস স্যার, এই প্রথম রেকর্ডিংটা ওই বাচ্চাদের। এটা শুনুন। কি হলো? আরে ভাই, এটা আনসারিং মেশিনে চলে গেল। কোথায় যেতে পারেন ম্যাডাম? এটা নিতিনের গলার আওয়াজ স্যার। আমি ফ্রেডিকে খোঁজ নেওয়ার জন্য বলেছি,
যেই নাম্বারে কটা ফোন এসেছিল আর কটা ফোন গেছিল সমস্ত রেকর্ড নিয়ে আসতে। স্যার নিয়ে এসেছি স্যার, এই দেখুন। দেখো ভালো করে দেখো, এ আবার মুদি দোকানের হিসেব নিয়ে আসিনি তো? আরে স্যার ওই লিস্টে তো এখানে কি হলো? গেলাম রে, বউ যে লিস্টটা দিয়েছিল সেটা হারিয়ে ফেলেছি, আর আমি বাড়ি যেতে পারবো না। স্যার এই বাচ্চাগুলো তো ঠিকই বলেছে। তানভীরদেরকে ফোন করেছিল সন্ধে 7:05, তারপর 7:14। তার আগে তানভীর কাছে দুটো ফোন এসেছিল, একটা 6:53 আর একটা 6:57। আর ফোন এসেছিল দেখো তো ভালো করে নাম্বার। তার নাম্বারগুলো হচ্ছে 125962770 আর একটা হচ্ছে 1961951। দেখছি। বিবেক দেখো তো ভালো করে দেখো তো এই নাম্বারগুলো কার, এই নাম্বার থেকে কোনো তথ্য পেতে পারি? স্যার একজন তো হলো যশ কাপড়ি আর আরেকজন রানিকা দেশরাজ। কাফরি এ তো ফেমাস সিঙ্গার যে 4 বছর ধরে তার বাচ্চাকে লুকিয়ে রেখেছিল, আর তানভি এরই ব্যাপারে লিখেছিল। একদম ঠিক স্যার। আর এই রানিকা দেশরাজ সেই ফিল্ম স্টার যার নিজের ট্রেনারের সঙ্গে অ্যাফেয়ার চলছে। ও আচ্ছা, চলো কথা বলে দেখা যাক এর সাথে। আসলে স্যার আমার ফোনে কথা হয়েছিল সেদিন তানভীর সাথে। কটার সময় কথা হয়েছিল তানভীর সঙ্গে? এই ধরুন 6:30 থেকে 7টার মধ্যে। আচ্ছা আমি কি এটা জানতে পারি যে আপনার সঙ্গে তানভীর কি কথা হয়েছিল? তানভি আপনাদের সম্বন্ধে যা কিছু ছাপিয়েছিল এই ব্যাপারেই তো কথা বলেছিল। হ্যাঁ স্যার ওই ব্যাপারেই। আর ওইসব পড়ে আমার মাথা গরম হয়ে যায়। এটা কি করে করতে পারে ও? এরকম কথা ছাপবার ওর সাহস কি করে হয়? তনবীর লেখা কথাগুলো সত্যি কথা না মিথ্যে? না, ও যা কিছু লিখেছিল সেগুলো মিথ্যে ছিল না, সত্যি ছিল। আর এর জন্যই ফোন করেছিলে? আমার ম্যারিড লাইফে অনেক রকম প্রবলেম ছিল, এই জন্য আমার একটা অ্যাফেয়ার হয়েছিল। কিন্তু প্লিজ এখন এইটা জিজ্ঞাসা করবেন না যে কার সাথে। ওকে, কিন্তু যদি এই কথাটা সত্যি হয় তাহলে আপনি তানভীরকে ফোন কেন করলেন? আমি ফোনটা এই জন্য করেছিলাম, আমি ওকে টাকা দিয়েছিলাম চুপ থাকার জন্যে, কিন্তু টাকা নেওয়ার পরেও ও আমাদের গল্পটা ছেপে দিল। তানভি টাকা নিয়েছে? হ্যাঁ, ও পয়সা নিয়েও আমাদের ঠকিয়েছিল, যেটা ছাপবার কথা নয় সেটাও ছেপে দিয়েছিল। আর আপনি ওকে ফোন করলেন, তারপরে বললেন পয়সা নাও আর আমার স্টোরি ছেপো না। হ্যাঁ না স্যার, ইনফ্যাক্ট ও ফোন করেছিল আর আমাকে বলছিল পয়সা দাও। ব্যাপারটা তো পুরো উল্টো হয়ে গেল। আমরা এতক্ষণ ধরে তানভীর জন্য চিন্তায় ছিলাম, তো নিজেই ক্রিমিনাল দেখছি। হ্যাঁ, ও আমাদের টাকাও খেয়ে নিল আর কাজটাও করলো না, এই জন্য ওকে ফোন করেছিলাম। আর ওর সাহস দেখুন স্যার, পরে ও টাকা নেবার কথাটা পুরো অস্বীকার করলো, বললো কিসের টাকা, কি জন্য টাকা, আমি কোনো টাকাই নিইনি। কিন্তু তুমি তো তাকে পয়সা দিয়েছিলে। হ্যাঁ স্যার, পুরো 5 লাখ টাকা আমি নিজে ওর বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে এসেছি। আর ওর কোনো স্টুডেন্ট এসেছিল বাইরে টাকাটা নিতে, তারপরে ও টাকাটা নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। উঠে স্যার আসুন আসুন, আপনারা বলেছিলেন না যে তানভীর কোনো স্টুডেন্টকে আপনারা 5 লাখ টাকা করে দিয়েছিলেন? ইয়েস স্যার। এরা সবই তানভীর স্টুডেন্ট। ভালো করে দেখে বলুন যে এদের মধ্যে কে যাকে আপনারা 5 লাখ টাকা করে দিয়েছিলেন। আমরা 5 লাখ টাকা নিয়েছি? এ আপনি কি বলছেন স্যার? দেখো, এনারা বলেছেন যে তানভি এনাদেরকে ব্ল্যাকমেল করেছে, আর এনারা তানভীর কোনো এক স্টুডেন্টকে 5 লাখ টাকা দিয়েছেন। ব্ল্যাকমেল? এইসব কি বলছেন স্যার? স্যার, এই লোকগুলো তানভি ম্যাডামকে বদনাম করার চেষ্টা করছেন স্যার। স্যার, তানভি ম্যাম একজন সম্মানীয় জার্নালিস্ট ছিলেন, উনি এরকমটা করতেই পারেন না। সম্মানীয় স্যার, ভীষণ সম্মানীয়, প্রচুর টাকা দিতে হয় কিন্তু খুব সম্মানীয়। হ্যাঁ, পয়সাও নিয়ে নেয় আবার স্টোরিটাও ছেপে দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন আপনারা এখন তাড়াতাড়ি বলুন যে এদের মধ্যে কোন স্টুডেন্টটা যাকে আপনি 5 লাখ টাকা দিয়েছিলেন।
স্যার এদের মধ্যে কেউ না। হ্যাঁ স্যার, ওই ছেলেটা তো এখানে নেই। ছেলে? আপনি পয়সা কোনো ছেলেকে দিয়েছেন? হ্যাঁ স্যার। এক মিনিট, আপনারা একটু এই ফটোটা দেখুন। ওই ছেলেটা কি এ? না স্যার। এও না? তাহলে তোমাদের গ্রুপে আরো কোনো স্টুডেন্ট আছে? হ্যাঁ, কোনো ছেলে? না স্যার, আমরা তো মাত্র 5 জনই ছিলাম। তাছাড়া তানভি ম্যাম সবাইকে টিউশন পড়াতে চাইতেনও না। আচ্ছা, তাহলে কি হতে পারে? তবে হয়তো ওর অন্য কোনো একটা সাথী। মিস্টার জশ, আপনি এরম করে তানভি ম্যামকে বদনাম করতে পারেন না। এক মিনিট, আচ্ছা আপনার কি ভালো করে মনে আছে যে যাকে আপনারা টাকা দিয়েছেন সে দেখতে কেমন? হ্যাঁ। তাহলে তোর স্কেচ বানানোই যায়। নিশ্চয়ই। ফ্রেডরিক্স। ইয়েস স্যার। এনাদেরকে স্কেচ আর্টিস্টের কাছে নিয়ে যাও। তোমরা যেতে পারো। স্যার, আমার মনে হয় যে সমস্ত গন্ডগোল তানভি করছে। ও জেনে শুনে নিজের পার্স, ক্রেডিট কার্ড, মোবাইল এখানেই রেখে গেছে, যাতে কেউ জানতে না পারে যে ও গেছে। হ্যাঁ, তাছাড়াও তানভি অনেক স্টোরি লিখেছে এবং অনেক মানুষের থেকে এইভাবে পয়সা নিয়েছে আর পয়সা নিয়ে পালিয়ে গেছে। স্যার, হ্যাঁ স্যার, তানভীর ডেস্ক থেকে যে পেপারগুলো পাওয়া গিয়েছিল তার মধ্যে একটা মোবাইলের বিল পাওয়া গেছে। তাতে কি হয়েছে? তানভি তো মোবাইলও ফেলে গেছে। স্যার, এই বিলটার মধ্যে সব থেকে আশ্চর্যের বিষয় হলো এর নাম্বার। মানে এটা কি? মানে স্যার, এটা ওই নাম্বার না যেটা আমাদের কাছে রয়েছে, এটা নতুন একটা নাম্বার। ও তার মানে তানভীর কাছে দুখানা। হ্যাঁ স্যার, তানভীর যে মোবাইলটা আমরা বাড়ি থেকে পেয়েছিলাম সেটা ওর অফিসিয়াল কাজের জন্য, আর এই দ্বিতীয়টা হয়তো ওর কোনো অন্য কাজের জন্য। স্যার, আচ্ছা একটু এর নাম্বারটা দাও তো। হ্যাঁ স্যার, 169-869-85। রিং হচ্ছে স্যার, ওঠাচ্ছে না। ধরছে না? কোনো ব্যাপার না, এই ফোনের মারফতেই আমি তানভীর কাছে পৌঁছব। এই ফোন যেখানে হোক আমি তানভীকে খুঁজে বার করব। স্যার, হ্যাঁ পেয়ে গেছি স্যার। মোবাইল নেটওয়ার্ক বলছে যে তানভীর মোবাইলটা চারকোপ নামে কোনো এলাকায় আছে, আর এখন ল্যাপটপে ওর পজিশনও দেখাচ্ছে। স্যার, বিবেক, তানভী একই জায়গায় দাঁড়িয়ে আছে না কোথাও যাচ্ছে? স্যার, সিগন্যালটা তো একই জায়গায় দেখাচ্ছে, হয়তো কোথাও বসে আছে। স্যার, হয় কোনো রেস্টুরেন্টে আছে অথবা কোথাও লুকিয়ে। ও মনে মনে ভাবছে একবার এই মামলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই ফিরে আসবে। তাহলে তো আরো ভালো হয়ে গেল, এবার আমাদের দৌড়তে হবে না। স্যার, আমরা ওর খুব কাছাকাছি এসে গেছি স্যার। এই রোডের রাইট টানে ঘুরতে হবে স্যার, ওখানেই কোথাও আছে স্যার। কিন্তু স্যার সামনে তো জঙ্গল। দয়া, জঙ্গলে গিয়েই দেখবো। কে? এখানে তো কোনো ঘর ফর কিছুই দেখা যাচ্ছে না। বিবেক, তুমি ঠিক করে দেখেছিলে তো এই জায়গাটাই ছিল তো? হ্যাঁ স্যার, সিগন্যাল তো এখান থেকে দেখাচ্ছিল। বড় অদ্ভুত ব্যাপার তো, এখানে কোথায় লুকিয়ে থাকবে তানভী? মনে হয় কোথায় ভুল হয়ে গেছে। আমি তানভীর নাম্বারটা আবার ট্রাই করছি। ফোন লেগে গেছে, ফোন লেগে গেছে। দেখো 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 আশেপাশে কোনো আওয়াজ শোনা যাচ্ছে কিনা। কি হয়েছে? এ তোমার শরীর ঠিক আছে তো? দয়া, এ দেখো কি করছে। ফ্রেডরিক্স, তুমি মজা করছো? কি আছে? ফোন স্যার, ফোন। আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হ্যাঁ, মাটির ভেতর থেকে? হ্যাঁ স্যার, সত্যি ফোনটা মাটির নিচে পাচ্ছে। আরে সত্যি? আমি তো ভেবেছিলাম ফ্রেডরিক্স গেল এবার। কাজের চাপে চোটে মাথাটাই খারাপ হয়ে গেল। ও তো সিআইডির নিয়মই আছে স্যার। ফ্রেডরিক্স যখনই কিছু বলে ভাববে ওর স্ক্রু ঢিলা হয়ে গেছে, অন্য কেউ বলে তো বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দয়া স্যার দেখো তো মাটির নিচে, করে দেখো।
স্যার এক মিনিট স্যার স্যার মোবাইলের সঙ্গে আরো কিছু আছে মনে হচ্ছে। তানভি, এসিপি সাহেব, এই মহিলার মৃত্যু ওই বিষেই হয়েছে যেটা ওই মশা মারা ম্যাটেছে। তার মানে ওই বিষ যার জন্য আকাশ মারা গেছিল? একদম ঠিক। তার মানে তানভীর মৃত্যু ওই ঘরেই হয়েছে, আর পরে ওর বডিটা নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয়েছে। আর এই মহিলার মৃত্যু কম করে 48 ঘন্টা আগে হয়েছে। 40 ঘন্টা? মানে যতক্ষণ এই স্টুডেন্টরা ওর বাড়িতে গেছিল ততক্ষণে ও মারা গেছিল। একদম। তা এই গোটা ব্যাপারটা ব্ল্যাকমেলিং এর। তানভি যশ আর রানিকাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে, আর পরে ডাবল ক্রস করে স্টোরিটাও ছাপে। খুনটাও সেই জন্যই হয়েছে স্যার। তার মানে ওই খুন যশ নয় রানিকা করেছে? হতে পারে স্যার, কিন্তু স্যার টাকাটা তো এই ছেলেটা নিয়েছে স্যার। হতে পারে বেচারে তানভীর নাম করে এই ছেলেটা ব্ল্যাকমেল করছে স্যার। আর যখনই তানভি জানতে পেরেছে তখনই এ তানভিকে খুন করেছে। স্যার ওই 5 লাখ টাকা করে যে টাকাটা যশ আর রানিকা দিয়েছিল, এই টাকাগুলো এর কাছেই রয়েছে। অভিজিৎ, তানভীর খুনিকে ধরার জন্য একটা ভালো আইডিয়া আছে আমার মাথায়। পেপারে ছাপিয়ে দিই যে সিআইডি তানভীর খুনির খোঁজ পেয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আরে 2 নম্বর মেশিনে গোলমাল হচ্ছে, তাড়াতাড়ি কার্বনটা বার কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আর তুই এখানে কি করছিস? দ্বিতীয় মেশিনটা দেখ না ওখানে কি হচ্ছে কি। এই নিন স্যার, টাটকা তাজা খবর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই রাকেশ, সুরেশ, এদিকে আয় না তোরা দুজন। স্যার এই যে কাল সকালের পেপার, এই যে। থ্যাংক ইউ অভিজিৎ। আজ পর্যন্ত সাংবাদিকরা আমাকে নিয়ে অনেক স্টোরি লিখেছিল, কিন্তু আজ এইবারে আমি তার জন্য একটা নিউজ লিখলাম। সিআইডি খুব আনন্দিত, কারণ তানভীর খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ব্ল্যাকমেলারকে যে টাকা দেওয়া হয়েছে তার ওপর সিআইডি মার্ক করে দিয়েছে। স্যার জাল তো বেছানো হয়েই গেছে, এবারে দেখতে হবে মাছ ওঠে কিনা। হ্যাঁ, একটা কাজ করি, সব স্টুডেন্টদের ফোন ট্যাপ করা যাক। এভরিথিং ওকে? ইয়েস। অভিজিৎ, সব কানেকশন ঠিকঠাক আছে তো? ইয়েস স্যার, একদম ঠিক আছে। 4 স্টুডেন্টের মোবাইল এখানে কানেক্ট করা আছে, একটা কলও যেন মিস না হয়। স্যার এতক্ষণে তো এই 4 জন পেপারটা পড়েও নিয়েছে। স্যার কিছু না কিছু তো অবশ্যই ঘটবে। স্যার মনে হচ্ছে জালে মাছ পড়েছে। তাহলে এই সেই বিশ্বাসঘাতক? দয়া, দেখো তো কাকে ফোন করা হচ্ছে, কার নাম্বার এটা? না স্যার, বোঝা যাচ্ছে না। আমাদের কাছে যতগুলো নাম্বার আছে তার মধ্যে এটা নেই। শুনুন স্যার। মনে হচ্ছে ফর্মুলা কাজ দিয়েছে। এবার দেখা করব, এই অদৃশ্য স্টুডেন্টকে ওখানেই পাবো। প্যাক করে দাও। এই ইউ। স্যার হ্যাঁ বলুন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? একে প্যাক করে দাও।
স্যার এটার 65,000 টাকা দাম। তাতে প্যাচের জন্যই তো রেখেছো, অফকোর্স শুধু প্যাক করে দাও। মনে হয় আপনি আমাদের স্কিমের ব্যাপারে জানেন। লাকি ড্রতে আপনি একটা ল্যাপটপও জিততে পারেন স্যার। নো স্কিমস। নো প্রবলেম স্যার। আপনি পেমেন্ট ক্যাশে করবেন না কার্ডে? ক্যাশ। ও আচ্ছা ঠিক আছে। অনলি ক্যাশ। অর্ণব, রিয়া তুমি এখানে? চলো এখান থেকে রিয়া? চলো। আরে দাঁড়ান স্যার। এটা কি করছো তুমি? তুমি কি করছো? তুমি কেন বুঝতে পারছো না অর্ণব? আমি বলেছিলাম না টাকাটা আমরা এখন খরচা করতে পারবো না যতক্ষণ না কেসটা ঠান্ডা হয়ে না যাচ্ছে। আরে তুমি সবসময় কেন ভয় পাও? এখন তুমিও ভয় পাবে। আজকের খবরের কাগজ দেখেছো তুমি? কেন, কি হয়েছে? সিআইডি সমস্ত নোটগুলো মার্ক করে রেখেছে। একটা নোটও যদি বার করে তাহলে আমরা দুজনেই ফেঁসে যাব। হোয়াট? হ্যাঁ, আজ সব নিউজ পেপারে এটাই খবর। শুধুমাত্র তোমার জন্য আমরা দুজনেই ফেঁসে যাব। আমার জন্য নয়, ড্যাম ইট, তোমার জন্য। আর এটা হলো সিআইডির প্ল্যান আমাদের দুজনকে ফাঁসানোর জন্য। তুমি দৌড়ে দৌড়ে আমার কাছে চলে। ও নো। আরে চলো ভাই চলো, 5-5 লাখ টাকা খরচা করি। দেখো দেখো তোমার কি নেওয়ার আছে দেখো। আমিও ফেঁসে গেলাম, কিন্তু আমাকে এত সহজে ধরতে পারবে না ওরা। আরে অর্ণব, তুমি এখানে? ধরো ওকে। আরে এই এই কোথায় পালাচ্ছিস? আরে 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 বাবু, তোমার খেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমায় এবার পুরস্কার দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, চলো এসো। আমি জানতাম তানভি ম্যাম সারা জীবনের জন্য পুনাতে চলে যাবে। এই জন্য আমরা ভেবেছিলাম এই সুযোগের একটা সদ্ব্যবহার করে কিছু টাকা কামিয়ে নিই। আর তুমি তানভি সেজে যশ আর রানিকাকে ফোন করলে, আর তোমার বয়ফ্রেন্ড অর্ণব তানভীর বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল টাকা নেওয়ার জন্য, যাতে তোমার ওপর কোনো সন্দেহ না আসে। কি তাই তো? ওরা দুজন তো খুব বড় লোক। আমি ভাবলাম ওরা মনে মনে তানভি ম্যামকে গালাগালি দেবে আর চুপ হয়ে যাবে, কিন্তু ওরা তো ওকে ফোনই করে দিল। আর তানভি বুদ্ধিমতী ছিল, ও বুঝে গেছিল যে এই চক্রে ও নিজের স্টুডেন্টের হাত রয়েছে। সেজন্যই ও তোমাদেরকে ফোন করে সকালে বাড়ি আসতে পারে, তাই তো? হ্যাঁ, সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। এই জন্য সেদিন রাত্রেবেলায় তানভি ম্যামের বাড়ি গেছিলাম। বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না যে আমারই একজন স্টুডেন্ট এই কাজটা করেছে। আমারই একজন স্টুডেন্ট। আই মিন আজ অবধি আমি আমার সততার ওপর একটা দাগও লাগতে দিইনি, একটা দাগও না। আমারই একজন স্টুডেন্ট 10 লাখ টাকায় আমারই নামটা বেঁচে দিল। আমার ভরসার সুযোগ নিয়ে আমারই বাড়ির থেকে আমারই স্টোরি বিক্রি করে ব্ল্যাকমেলিং। হাউ কাম ইজ ইট পসিবল? কি করে? প্রিয়া, তুমি করনি তো এটা? বলো প্রিয়া, আমি তোমায় জিজ্ঞেস করছি, এটা তুমি করনি তো? না ম্যাম, আপনি আমার সম্পর্কে এরকম কেন ভাবছেন? তাহলে এবার আমি কি করব? আমি কি করব? ইয়েস, আমার পুলিশকে ফোন করা উচিত। পুলিশের নাম শুনেই আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমরা দুজন ধরা পড়ে গেলে আমাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। বিষ কে নিয়ে এসেছিল? হ্যাঁ, প্রিয়া আমাকে ফোন করেছিল আর বলেছিল যে আমি তানভীরকে কথা বলে ব্যস্ত রাখবো। তুমি পেছন থেকে আসবে আর মসকিউটো ম্যাটে বিষ মিশিয়ে দেবে। আমি এলাম আর ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিয়ে দিলাম। আর তানভি বেচারি মারা গেল। ওর লাশটাকে তো তোমরা পুঁতে দিয়েছিলে, কিন্তু তোমরা ওই বিষে ভরা ম্যাটটা সঙ্গে নিয়ে যেতে ভুলে গেছিলে। সেজন্য বেচারা আকাশও বিনা কারণে মারা গেল। স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম ভুল করব না। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা চাই এদের, ক্ষমা। তোমাদের দুজনের তো ফাঁসি হবে।